সুধা বলে, না, আমি মিস্টার বসু মল্লিককে কিছুতেই ডিভোর্স দেব না। আমি এটা বিশ্বাস করি না মিস্টার বসু মল্লিক আমার পরিবারের সাথে এমন করতে পারেন। তখন সকলে মিলে সুধাকে আইনি নোটিশ দেখায়। নোটিশে স্পষ্ট তেজের সই। তাহলে এই সইটা এলো কোথা থেকে? সুধার চোখের সামনে আইনি নোটিশ, আর তাতে তেজের সই থাকলেও সুধার মন কিছুতেই মানছে না। সুধার মন বিশ্বাস করতে পারছে না তেজ এমন একটা কাজ করতে পারে। এদিকে তেজ পুজো মণ্ডপে সুধাকে খুঁজে না পেয়ে বারবার করে ফোন করতে থাকে। তেজ ঝিনুকের নাম্বারে ফোন করলে ঝিনুক ফোন ওঠায়। ঝিনুক বলে, হ্যাঁ জামাইবাবু বলো। তেজ বলে, সুধা কোথায়? ওকে এখানে পুজোর মণ্ডপে প্রয়োজন। ঝিনুক বলে, দিদি আর কখনোই ওখানে যাবে না জামাইবাবু। তেজ বলে, আসবে না মানে কি হয়েছে? তখনই সুধার বৌদি ঝিনুকের হাত থেকে ফোন কেড়ে নিয়ে তেজকে বলে, তোমাদের পরিবার সুধার সাথে যে আচরণ করেছে তারপরে আর কখনোই সুধা ওই বাড়িতে ফিরবে না। তেজ বলে, আমি তো কিছুই বুঝতে পারছি না কি হয়েছে। সুধার বৌদি বলে, শোনো তেজ, আর তুমি সাধু সাজার চেষ্টা করো না। এই বলে ফোন কেটে দেয়। ঝিনুক বলে, বৌদি আমি তো জামাইবাবুর সাথে কথা বলছিলাম। অদিতি বলে, এই তুই একদম চুপ কর। যেই মানুষের জন্য তোর মা এক্ষুনি আত্মহত্যা করতে গিয়েছিল তুই তার ঝুল টেনে কথা বলছিস। এদিকে তেজ ফোন কাটার পরে কিছুই বুঝতে পারছে না কি হলো। তাই তো তেজ সাথে সাথে বাগবাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, মানে সুধার বাড়ির উদ্দেশ্যে। এদিকে জেঠিমণি সুধার হাত নিজের মাথার ওপর নিয়ে বলেন, বাপ মরা দুটো মেয়েকে ছোট্টবেলা থেকে ভালোবাসা যত্ন দিয়ে আমি আর তোর জেঠু বড় করেছি, আর আজ তোকে আমার কথা রাখতেই হবে। তুই তেজকে ডিভোর্স দিবি। তখনই বাহিরে সাংবাদিকদের শব্দ শুনে সুধার পরিবার বেরিয়ে আসে। সুধা তো আরও ঘাবড়ে যায়, এ কি, মিডিয়া বাড়ির ভেতরে চলে আসলো কি করে? এদিকে ততক্ষণে তেজা দরজার সামনে দাঁড়িয়ে আছে। তেজ মনে মনে ভাবতে থাকে, প্রেস মিডিয়া এই বাড়িতে কি করছে? এদিকে মিডিয়া সুধাকে একের পর এক প্রশ্ন করতে থাকে। এত ধুমধাম করে বিয়ে হওয়ার পরেও কেন ওই বাড়িতে সুধার ঠাঁই হলো না? কেন তেজ সুধার ডিভোর্স হতে চাইছে? কেন বসু মল্লিক পরিবার সুধাকে বাড়ি থেকে বের করে দিয়েছে? এত এত প্রশ্নের কোনো উত্তর নেই সুধার কাছে।